দেখো তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা, সবাই একটু দেখো তো। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট দিন আমরা কোন পর্যন্ত পড়েছিলাম বলো তো? এই যে পরমাণু আর অণুর পার্থক্য, পরমাণু কি, অণু কি, পরমাণুর যে বিভিন্ন মডেল আছে, পরমাণু নিয়ে বিভিন্ন বিজ্ঞানীর যে মতবাদ সেগুলো দেখছিলাম। তো জি আজকে স্যার। আমরা দেখব যে এই যে পরমাণু, এই পরমাণুর বিভিন্ন প্রতীক আছে। মানে পরমাণুকে প্রকাশ করার এই যে বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ আছে, এই মৌলিক পদার্থগুলোর যে পরমাণু সেগুলো প্রকাশ করার বিভিন্ন প্রতীক আছে, আমরা আজকে সেগুলো নিয়ে দেখব। দেখো কি বলছে, বইয়ের দিকে সবাই একটু খেয়াল করো। আচ্ছা, এই যে কি বলছে যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন হয়, তার মানে এই যে ভিন্ন ভিন্ন বলতে কি বুঝাইছে, আমাদের মৌলিক পদার্থ বুঝাইছে। যেহেতু মৌলিক পদার্থ কোনো অন্য কোনো পদার্থের সাথে একসাথে মিশ্রিত হয়ে তৈরি হয় না, এটা নিজস্বতা আছে একটা, একক এবং ইউনিক। এটার জন্য বলতেছে যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন হয়। তার মানে আমাদের এই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের ভিন্নতা আছে, তারপর আবার ধরো নাইট্রোজেনের সাথে সালফার এর ভিন্নতা আছে। এখন এই যে মৌলিক পদার্থ আছে টোটাল, সেটা বলতো কতগুলা? টোটাল 118টা মৌলিক পদার্থ এ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করছে। টোটাল কতটা তাহলে বলতো? 118টা, হ্যাঁ। হ্যাঁ স্যার। 118টা কিন্তু মৌলিক পদার্থ, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটাকে সংক্ষেপে মৌলও বলা হয়, হ্যাঁ, এই যে মৌলও বলা হয়। তো এই 118টা মৌলের মধ্যে তোমার 98টা কি করছে, প্রকৃতিতে পাওয়া গেছে, আর বাকি যে 20টা আছে সেটা হলো কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। সেটা বিভিন্ন ধরনের ল্যাবে তৈরি করা হয়েছে, সেটা প্রকৃতিতে পাওয়া যায় না। আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা মৌলিক পদার্থেরই একটা নাম আছে, এই নামটাকেই আমরা তোমার এই যে হাইড্রোজেন নামে চিনি, আবার কিছুটা আছে অক্সিজেন, এরকম অনেকগুলা পদার্থ আছে 118টা। তো আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা 118টা মৌলিক পদার্থের এরকম 118টা নাম আছে। এদেরকে প্রকাশ করার জন্য কিছু কি আছে, সংকেত আছে, ঠিক আছে, সংকেত আছে। জি স্যার। এই সংকেতগুলো নিয়ে আমরা আজকে জানবো। আচ্ছা, তো এই যে এদেরকে যে প্রকাশ করা হয় সংকেত, এটাকে প্রতীক বলতেছে এখানে। সংকেত বা প্রতীক একই জিনিস। এই যে দেখো, প্রতীক। তো এই প্রতীক সাধারণত মৌলের ল্যাটিন, গ্রিক অথবা ইংরেজি নামের একটি অথবা দুটি প্রথম আদ্যক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি কি হইতে পারে, এই যে মৌলের যে ল্যাটিন নাম আছে অথবা গ্রিক নাম আছে অথবা ইংরেজি, এই তিনটার যে কোনো একটার কি হয়েছে, একটা অথবা দুইটা আদ্যক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আদ্যক্ষর মানে আদি অক্ষর, মানে প্রথমে যেটা থাকে, ঠিক আছে। যেমন দেখো, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের নাম কি, HYDRO, যে GEN। তাহলে এইটার প্রথম অক্ষরটা কি, এইচ না? এর জন্য এই প্রথম অক্ষরটা দিয়ে এটা তৈরি হয়েছে হলো এইচ। তাহলে হাইড্রোজেনের প্রতীক কি, এইচ। এরকম আরেকটা গ্যাস আছে হিলিয়াম। তো হিলিয়ামের এই যে দেখো, হিলিয়ামের নামটা কিরকম, সেটা দেখো, এই যে ফার্স্টের যে দুইটা লেটার আছে HE, এটা দিয়ে এটার প্রতীকটা প্রকাশ করছে। তারপর এরকম আছে লিথিয়াম, লিথিয়ামের LI দিয়ে প্রকাশ করছে, LI, লিথিয়াম। তারপর বেরিলিয়াম, বেরিলিয়ামের প্রতীকটা কি থেকে আসছে, BE দিয়ে, তার মানে প্রথম দুইটা অক্ষর দিয়ে। তারপর আছে হলো বোরন। তো এরকম এই যে দেখো, প্রত্যেকটা প্রথম অক্ষর অথবা প্রথম দুইটা অক্ষর দিয়ে প্রকাশ করছে, এমন কিন্তু হয় না যে দুইটার বেশি অক্ষর, ঠিক আছে। তাহলে সবসময় আমাদের মনে রাখতে হবে কি, যে এই প্রতীকগুলো যে আছে সেটা হলো গ্রিক, ল্যাটিন অথবা ইংলিশ। এই মৌলের এই নামগুলার কি করছে, প্রথম একটা অথবা দুইটা আদ্যক্ষর। আদ্যক্ষর মানে কি বলছিলাম, প্রথম যে অক্ষরটা আছে, এই যে এখান থেকে তোমরা দেখতে পারতেছো, প্রথম একটা বা দুইটা অক্ষর দিয়ে এটার প্রতীকটা প্রকাশ করা হয়। তো তোমাদের জন্য
118টা মলের 118টা তো আর মনে রাখা লাগবে না। তোমরা আপাতত প্রথম 20টা মনে রাখতে পারো, 20টা অথবা 10টা। এই যে প্রথম যদি আমি 20টা বলে দেই, এখানে কি আছে কি না কি না, আচ্ছা দেখি তোমাদের কোন পর্যন্ত আছে। আচ্ছা, আমি তোমাদের প্রথম 10টাই বলে দেই। তো এই প্রথম 10টা একটু মনে রাখলেই আপাতত তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা আছে হলো এইচ। এইচ দিয়ে কি হচ্ছে বলো তো? হাইড্রোজেন। হাইড্রোজেন। ভেরি গুড। তারপর আছে হলো হাইড্রোজেন, হিলিয়াম। তারপর লিখতেছি সাইডে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন। অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। এই যে লোহা। 10টা, ঠিক আছে, এই 10টা তোমরা মনে রাখতে পারো আপাতত। তাহলে এই হাইড্রোজেন, এটার সংকেত বা প্রতীকটা কি? এটা হলো এইচ। এইচ দিয়ে আমরা প্রকাশ করতেছি। তারপর হিলিয়াম। এইচ, হিলিয়াম। হিলিয়ামের সংকেতটা কি? এইচ ই। তারপর লিথিয়ামের সংকেতটা হলো এল আই। এটাকে আমরা তাহলে এল আই দিয়ে প্রকাশ করতেছি, লিথিয়ামে। তারপর বি দিয়ে কোনটা বলো তো? বেরিলিয়াম। বেরিলিয়াম। এই যে এখানে দেখো আছে বেরিলিয়ামটা, তোমাদের বইয়ে দেখলাম। এই যে দেখছো, বেরিলিয়াম। তারপর আছে হলো বোরন। কার্বন। ভেরি গুড, কার্বন। মিথেন। তারপর এইচ দিয়ে নাইট্রোজেন। অক্সিজেন। ভেরি গুড, ফ্লোরিন। অক্সিজেন, ফ্লোরিন। ক্লোরিন। তারপর হলো নিয়ন। নিয়ন। ঠিক আছে, তো তোমরা এই 10টা আপাতত মনে রাখতে পারো। আর তোমাদের বইয়ে যে এক্সট্রা একটা দিছে দেখো, এই যে আমাদের যেহেতু লোহা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, লোহা জিনিসটা আমাদের অনেক পরিচিত জিনিস, তো এটা একটু মনে রাখবা যে লোহার যে ইংরেজি এই যে নামটা আছে, এই নামটা হলো ফেরাম। আর এটার সংকেতটা হলো এফি। ফার্স্টের দুইটা অক্ষর দিয়ে লেখা হয়েছে। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আর জি বাকিগুলাও, স্যার। এই বাকিগুলাও তোমরা একটু 10টা একটু মনে রাখবা। আচ্ছা, তো এখন আমরা একটা জিনিস দেখি, এই যে সংকেত, এটা যে আমি লিখলাম এটা কিন্তু সিরিয়ালে লিখছি। তোমরা একটু সিরিয়ালে মনে রাখার চেষ্টা করবা। সিরিয়ালটা কিভাবে আসছে এটাই আমরা এখন দেখব। তো আমরা কি দেখলাম, গত ক্লাসে কি দেখেছিলাম, যে দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে অণু তৈরি করে, তাই না? জি এখন স্যার। এই অণুতে কি কি পরমাণু আছে সেটা জানা যায় হলো সংকেত থেকে। ঠিক আছে, এই অণুতে কি কি পরমাণু আছে সেটা যায় মানে সংকেত থেকে। কিভাবে? এই যে ধরো আমরা পানির একটা অণুকে আমরা এভাবে প্রকাশ করে থাকি না, H2O। জি স্যার। এটা কি জানো? হ্যাঁ। তো এই যে দেখো, এই সংকেতে কি কি আছে, একটা আছে হাইড্রোজেন এইচ, আর আরেকটা আছে কি? অক্সিজেন। অক্সিজেন। এই এই দুইটা কিন্তু আমরা এই হিসাবে জাস্ট এখন নিব না, কারণ এটা যে বোঝাচ্ছে যে দুইটা হাইড্রোজেনের অণু আছে। কিন্তু আমাদের সংকেত আছে কয়টা? দুইটা, এইচ আর ও। তাহলে এই অণুতে আমাদের কয়টা পরমাণু আছে, মানে কয়টা মৌল আছে? দুইটা না, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। আর টোটাল পরমাণু কয়টা আছে এখানে? এই হাইড্রোজেনের দুইটা আর অক্সিজেনের কিন্তু একটা, তাহলে টোটাল আছে হলো তিনটা। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে আমরা কি জানলাম, যে অণু সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত। আচ্ছা, একটি অণু যে যে মৌলের পরমাণু দিয়ে গঠিত সেসব মৌলের প্রতীক দিয়ে সংকেত লেখা হয়। এই যে আমরা দেখলাম, এই যে পানির অণু, এটা হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, এর জন্য এটা এভাবে সংকেত দিয়ে লিখছে H2O। এখন আমরা দেখি মৌলিক পদার্থের সংকেত। মৌলিক পদার্থের সংকেত এই যে আমরা যেটা দেখলাম, হাইড্রোজেন, অক্সিজেন, মানে এক একটা মৌলিক পদার্থের যে প্রতীকগুলো আছে। দেখো কি বলছে, কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক পরমাণু একসাথে থাকে, কোনো অণু গঠন করে না। তাহলে কি কি থাকে? যে কঠিন বা তরল, এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পরমাণু একসাথে থাকে কিন্তু কোনো অণু গঠন করে না। অণু গঠন করে না বলতে বোঝাইছে যে এই পরমাণুগুলা পাশাপাশি থাকে, কিন্তু এই যে এইটার ক্ষেত্রে যেমন এই যে এই অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, এরকম কিন্তু যুক্ত হয় না। ওরা কি করছে, জাস্ট পাশাপাশি ধরে এরকম ছিল, কিন্তু পরস্পরের সাথে কিন্তু যুক্ত হয় না। তো এটাই বলছে যে কঠিন বা তরলের ক্ষেত্রে পরমাণুগুলো একসাথে থাকে কিন্তু এরকম
যুক্ত হয়ে কোনো অণু গঠন করতেছে না। এটা কি বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, তো এখন দেখি কি বলছে। এই যে তাই এই ধরনের মৌলের ক্ষেত্রে কোনো অণুর সংকেত লেখা হয় না। যেমন কি সোডিয়াম, সোডিয়াম একটা ধাতু, লোহা, কপার। তাহলে আমরা কি লিখবো? এগুলোর ক্ষেত্রে কিন্তু অণুর কোনো সংকেত নাই। তাহলে সোডিয়ামের সংকেতটা হলো Na, লোহারটা একটু আগে আমরা কি দেখলাম, Fe না? জি আর স্যার। কপারের হলো Cu। ঠিক আছে, এটা একটু আমরা মনে রাখবো। এখন তবে কি বলছে, এই যে গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে সাধারণত দুটি, কিছু ক্ষেত্রে এটা তিনটা হইতে পারে, ঠিক আছে, কিন্তু সাধারণত দুইটা, সাধারণত দুইটা পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে। ঠিক আছে, এই তিনটা হলো খুবই রেয়ার কেস, এটা নর্মালি দেখা যায় না, কিন্তু গঠন হইতে পারে। আচ্ছা, তো এই এইগুলোর জন্য তোমার সেক্ষেত্রে কি করে, এই যে যেমন গ্যাসের মধ্যে কি কি আছে, অক্সিজেন আমরা জানি একটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস, তারপর কি আছে নাইট্রোজেন, এগুলা গ্যাস না? জি স্যার। তারপর ফ্লোরিনও কিন্তু একটা গ্যাস। তো এই অক্সিজেন, এটার যখন আমরা, এটা তো পরমাণুর সংকেতটা লিখছি, যখন এটার অণুর সংকেতটা লিখবো তখন কি করব, O2 লিখবো, O2। কারণ কি, কারণ এই অক্সিজেনের পরমাণু একা একা থাকতে পারে না, তারা দুইটা পরমাণু এরকম যুক্ত হয়ে একটা এরকম অণু গঠন করে। তারপর হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম। তাহলে হাইড্রোজেন এই যে এরকম দুইটা একসাথে যুক্ত হয়ে কি গঠন করবে, H2 গঠন করবে। তাহলে এটা হলো হাইড্রোজেনের অনুসংকেত। নাইট্রোজেনের জন্য N2, এই যে এখানে আছে দেখো, হাইড্রোজেনের জন্য H2, নাইট্রোজেনের জন্য N2, অক্সিজেনের জন্য O2, ক্লোরিনের জন্য F2। মানে তোমাদের যা যা আছে গ্যাসের, তোমরা সবগুলো মনে রাখবা, যে যতগুলো গ্যাস আছে, এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলা হলো তোমার সব দুইটা পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করতেছে একটা, এরা একা একা থাকতে পারে না পরমাণুগুলা। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ব্রোমিনটা নর্মালি গ্যাস হলেও এরা তরল অবস্থায় থাকে। ঠিক আছে, এই ব্রোমিনটা তরল অবস্থায় থাকে, এদের সংকেত হলো বিআর। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে, দেখো তো, এই যে পরমাণুর প্রতীক যে আমরা দেখলাম। না স্যার। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরেরটাতে যাই। কি বলছে, যে যৌগিক পদার্থের সংকেত। তাহলে আমরা গতদিন দেখছিলাম মৌলিক পদার্থ আর কি, যৌগিক পদার্থ, আরেকটা পদার্থ দেখছিলাম, কেউ কি বলতে পারবে কি? মিশ্র পদার্থ দেখছিলাম। আচ্ছা, যাই হোক, মেন হলো এই দুইটা, মৌলিক আর যৌগিক। এই মৌলিক আর যৌগিকের মধ্যে পার্থক্যটা কি তোমাদের মনে আছে? কি বলছিলাম? স্যার মৌলিক শুধুমাত্র একটি নিয়ে গঠন হয়, জৈবিক অনেকগুলো নিয়ে গঠিত হয়। হ্যাঁ, গঠিত হয়। মৌলিক পদার্থের যে পরমাণুগুলো থাকে সবগুলো একই রকম, মানে একটাই পদার্থ থাকবে। আর যৌগিক যে পদার্থ আছে সেখানে একাধিক পদার্থের পরমাণু মিলে ওইটা গঠন হবে। আচ্ছা, তো আমরা তাহলে এখন যৌগিক পদার্থ দেখি। তাহলে বলো তো, এই যে পানি, এটা কি মৌলিক পদার্থ নাকি যৌগিক? স্যার এটা যৌগিক পদার্থ। ভেরি গুড, তাহলে এটা হলো যৌগিক পদার্থ। পানির সংকেতটা একটু আগে আমরা দেখছিলাম হলো এই তো। H2O। এখান থেকে আমরা কি বুঝতেছি, যে হাইড্রোজেনের দুইটা পরমাণু অক্সিজেনের একটা পরমাণুর সাথে যুক্ত হয়ে পানির অণু গঠন করে। তাহলে আমরা এখন এরকম আরো বেশ কিছু যৌগিক পদার্থের সংকেত দেখি। কি বলছে, এই দেখো, এই জায়গার যেটা আছে, এই যে এগুলা, এগুলা কি হয়েছে, ধাতুর সাথে একটি অধাতু যুক্ত হয়ে যৌগের নামের শেষে আইড থাকে। আচ্ছা, তাহলে কি হয়, যখন তোমার একটা ধাতুর সাথে, দাঁড়াও এক সেকেন্ড, রেজাল্টটা কই। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে দেখলাম ধাতু প্লাস অধাতু, এটার শেষে কি থাকবে,
আইড থাকবে। কিভাবে আসলে আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট এরটা কি বলছে? ফার্স্ট এরটা বলছে হলো, এই দেখো NaCl। তাহলে এখানে কয়টা পরমাণু আছে, কয়টা পদার্থ আছে বলতে পারবা? স্যার দুইটা আছে। ভেরি গুড। একটা কি? একটা হলো সোডিয়াম আর একটা হলো ক্লোরিন। তো এই যে সোডিয়াম আর ক্লোরিন, তাহলে ফার্স্টের নামটা সোডিয়াম, সোডিয়ামই থাকবে। আর ক্লোরিন এর শেষে কি যুক্ত হবে? আইড যুক্ত হবে। তাহলে কি হয়ে যাচ্ছে? সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এই যে এখানে বলা আছে যে এখানে কি কি মৌলের পরমাণু আছে, সোডিয়াম আর ক্লোরিন। তাহলে এখানে বলো তো ধাতু কোনটা আর অধাতু কোনটা? স্যার ধাতু হলো সোডিয়াম। ভেরি গুড। ধাতু হলো সোডিয়াম। তাহলে আমরা এই এখানে একটা ছকের মতো করে করতে পারি, ধাতু অধাতু। আর এটা হলো ওই যৌগ বা পদার্থটা। তাহলে Na+Cl, এটা হয়ে যাচ্ছে হলো NaCl, এটাকে আমরা কি বলতেছি? সোডিয়াম ক্লোরাইড। তারপর আছে কি দেখো, CaO। CaO, তাহলে এখানে কি কি আছে, কয়টা পদার্থ আছে? দুইটা। একটা আছে ক্যালসিয়াম আর একটা আছে অক্সিজেন। এখানে ক্যালসিয়ামটা ধাতু, অক্সিজেনটা হলো অধাতু। এই ক্যালসিয়ামের সি এটা এভাবে লিখলাম, অক্সিজেনের ওটা লিখলাম। তাহলে দেখো তো নামটা কি হবে? ক্যালসিয়াম ক্যালসিয়ামই থাকবে ধাতুরটা। অধাতুর শেষে কি হচ্ছে? অক্সিজেন। ওই অক্সিজেনের অক্সটা অক্সাইড। থাকবে আর শেষে আইড, অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তাহলে সেম ভাবে এই যে এখানে আছে কি, যে পটাশিয়াম। কে মানে কিন্তু পটাশিয়াম, হ্যাঁ, এটা একটু মনে রাখো। কে দিয়ে হলো পটাশিয়াম। এটা একটু ডিফারেন্ট, এটা একটু মনে রাখো। আর আই দিয়ে কি? আয়োডিন। তাহলে এই পটাশিয়াম একটা ধাতু, আর আয়োডিন এটা কি হচ্ছে? অধাতু। তাহলে কি হয়ে যাচ্ছে বলতো? পটাশিয়াম আয়োডাইড। এখন আছে কি, এখন আমরা একটু ডিফারেন্টটা দেখবো। এইগুলো তো দেখলাম কি ধাতু প্লাস অধাতু, তাহলে নামের শেষে জাস্ট আইড যুক্ত হয়ে যাচ্ছে। কিছু এক্সেপশনাল আছে। ওই এক্সেপশনাল গুলো হলো যে অধাতুর সাথে অধাতু যুক্ত হয়ে শেষে আইড যুক্ত হতে পারে। এক্সেপশনাল গুলো হচ্ছে যে আমি মার্ক করে দিচ্ছি, দেখো, সালফার ডাই অক্সাইড আর হলো কার্বন ডাই অক্সাইড। এটা কিভাবে আসছে আসো আমরা দেখি। তাহলে অধাতু প্লাস অধাতু, আর এখানে কি হচ্ছে? যৌগ। তাহলে ফার্স্টে আমরা কি দেখলাম? যে কার্বন, আর দেখো, আচ্ছা ফার্স্টে দেখছি সালফার, সরি, সালফার। আর এখানে দেখো তো অক্সিজেনের কয়টা পরমাণু যুক্ত? দুইটা না? O2। হ্যাঁ, তার মানে দুইটা অক্সিজেন আছে। মানে এখানে কি হচ্ছে? সালফারের একটা পরমাণু আর অক্সিজেনের দুইটা পরমাণু। এটা মিলে হইতেছে কি? SO2। আচ্ছা, এটাকে আমরা কি বলতেছি বলতো? সালফারের, অক্সাইড। সালফার ডাই অক্সাইড। আচ্ছা, সালফারটা তো আসছে এখান থেকে। অক্সাইডে এই যে শেষে অক্সিজেনের শেষে একটা আইড যুক্ত হয়েছে, ডাইটা কোথা থেকে আসছে কেউ কি বলতে পারবা? স্যার কি? এই যে ডাইটা কোথা থেকে আসছে? স্যার দুইটাই অধাতু তাই। আমি বলি, এ দেখো, সালফারের নামটা তো এই যে সালফার, এখান থেকে চলে আসছে। অক্সিজেনের শেষে খালি কি হয়েছে? আইড যুক্ত হয়েছে, অক্সাইড। এই ডাইটা আসছে, ডাই মানে বুঝাই হলো দুই। এই যে অক্সিজেনের যে দুইটা পরমাণু, তার মানে কি বোঝাচ্ছে? ডাই অক্সাইড মানে দুইটা অক্সিজেন। বুঝছো? আচ্ছা, তো তিনটা থাকলে কি হবে? ট্রাই। তিনটা থাকলে হবে ট্রাই। এভাবে চলতে থাকবে। আচ্ছা, তাহলে এটার আরেকটা উদাহরণ কি দেখলাম? কার্বন প্লাস অক্সিজেন। কিন্তু অক্সিজেন কয়টা? এই যে দেখো দুইটা, তাই না? জি স্যার। তাহলে এখানে কি হচ্ছে? CO2। তাহলে এইটা আমাদের নামটা কি হবে? সেম ভাবে কার্বনের কার্বনটা চলে আসছে, আর এই দুইয়ের জন্য আসতেছে হলো ডাই, আর অক্সিজেনের শেষে আইড যুক্ত হয়ে আসবে হলো অক্সাইড। তাহলে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। এটুক তো বুঝছি সবাই, না? তবে এটুক বুঝছি না কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড কিভাবে আসছে এই নামগুলা। জি স্যার। আচ্ছা, এখন আমরা পরেরটা দেখি কি বলছে। যে একটা অধাতু
আর কয়েকটা অক্সিজেন মিলে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা একটি মাত্র পরমাণুর মতো কাজ করে। আচ্ছা, ওই পরমাণু গুচ্ছ ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করলে তাদের নামের শেষে আইট বা এট থাকে। আচ্ছা, এটা একটু কঠিন করে বলছে, আমি তোমাদের সহজ করে বলি। অনেক সময় দেখা যায় কি, যে এই সালফার বা বা তোমার এই যে নাইট্রোজেন, এটা কি অধাতু না, গ্যাস না? এটা তো জানি। তারপরে এই যে কার্বন, এরা গ্যাস। তো আমরা তো উপরে কি দেখলাম, যে এই একটা পরমাণুর একটা মৌলের সাথে আরেকটা মৌল যুক্ত হয়েছে। তো অনেক সময় দেখা যায় এই সালফার, কার্বন, নাইট্রোজেন এদের সাথে অক্সিজেন যুক্ত হয়ে এমন কিছু পরমাণু গুচ্ছ তৈরি করে। যেমন সালফারের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় ধরো 4টা, তাহলে এটা হচ্ছে সালফেট। হ্যাঁ, এটার একটা চার্জ থাকে। তারপর ধরো এই যে সালফারের সাথে যদি 3টা অক্সিজেন যুক্ত হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে সালফাইট। তাহলে যখন 4টা অক্সিজেন হবে সেটা হবে কি, সালফেট। যখন 3টা অক্সিজেন যুক্ত হবে তখন সেটা হয়ে যাচ্ছে কি, সালফাইট। ঠিক আছে, একটু কি বুঝছি? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এরকম যদি নাইট্রোজেনের সাথে 3টা অক্সিজেন যুক্ত হয় তাহলে আমরা কি বলবো? তখন বলবো হলো নাইট্রাইট, সরি নাইট্রেট। নাইট্রোজেনের জন্য নাইট্রেট। এটার সংকেতটা কিরকম হবে? NO3 মাইনাস। ঠিক আছে, যখন নাইট্রোজেনের সাথে 2টা অক্সিজেন যুক্ত হবে এটা হবে হলো NO2 মাইনাস। এটার নাম হবে হলো নাইট্রাইট। তো দেখা যায় কি, এই যে NO3 মাইনাস, NO2 মাইনাস বা এই যে সালফেট, সালফাইড, এগুলা কি করে, একটা পরমাণুর মতো কাজ করে। এই যে একটা পরমাণুর মতো কাজ করে, দেখো ক্যালসিয়াম একটা পরমাণু, আর এই যে পরমাণুর গুচ্ছ একটা আছে এটা একটা আলাদা পরমাণুর মতো কাজ করতেছে। এইটা এই ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করতেছে। তাহলে আমরা আসলে দেখি যে ফার্স্টেরটা কিভাবে যুক্ত হয়েছে। এই যে ক্যালসিয়াম প্লাস সালফেট, হ্যাঁ, এটা দিয়ে আমাদের কি তৈরি হচ্ছে, ক্যালসিয়াম সালফেট, তাই না? জি স্যার। এটা, এটার নাম তো ক্যালসিয়াম, আর এটার নাম আমরা একটু আগে কি দেখে আসলাম, সালফেট। তাহলে এইটার নাম আসতেছে কি, এই যে ক্যালসিয়াম সালফেট। তাহলে এই ক্যালসিয়ামের সাথে যদি আমরা সালফাইড যোগ করি তাহলে এটার নাম কি হবে বলতো? এই যৌগটার নাম এই যে CaSO3। যদি এটার সাথে এই সালফাইডটা যোগ করি তাহলে কি হবে? এটার জন্য ক্যালসিয়াম আর এটার জন্য এই যে সালফাইড, একদম সোজা, যা আছে তাই। তাহলে এটা কি ক্যালসিয়াম হয়ে যাচ্ছে? সালফেট। ভেরি গুড। তাহলে এটা হয়ে যাচ্ছে হলো ক্যালসিয়াম সালফাইড। এরকম ভাবে এই পটাশিয়ামের সাথে নাইট্রেট যুক্ত হয়ে হয়েছে হলো পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়ামের সাথে নাইট্রাইট যুক্ত হয়ে হচ্ছে হলো কি, পটাশিয়াম নাইট্রাইট। সেম ভাবে এই কার্বনও কি করে, কার্বনের সাথে 3টা অক্সিজেন যুক্ত হয়, যুক্ত হয়ে তখন ওরা CO3 2 মাইনাস এরকম একটা পরমাণু গুচ্ছ তৈরি করে। এই 2 মাইনাস দিয়ে আসলে একটা চার্জ বুঝাইতেছে যে এটা একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। হ্যাঁ, তো এই যে পরমাণু গুচ্ছ এটার নাম কি? এটার নাম হলো কার্বনেট। এটা একটু সবাই মনে রাখবা, এটা আরো সামনে আসবে বেশ কয়েক জায়গায় তোমাদের, কার্বনেট। তো এই কার্বনেটটা তাহলে যদি 2টা সোডিয়ামের সাথে যুক্ত হয় তাহলে দেখো কি গঠন করতেছে, বলো তো এটার নাম কি হবে? সোডিয়াম কার্বনেট না? এটার নাম জাস্ট সোডিয়াম, এটার নাম হবে কার্বনেট। ডিরেক্ট বসায় দিচ্ছে। আচ্ছা, এখন এই যে তোমরা কি কেউ বলতে পারবে এই যে এখানে যে একটা ব্র্যাকেট ইউজ করছে, CO3, এটা কেন ইউজ করছে? স্যার এখানে Na2 এবং CO3 দুটাই আছে। হ্যাঁ, এই ব্র্যাকেটটা এখানে না দিলে কি সমস্যা ছিল? এটা তো আমি এই যে এভাবে লিখতে পারতাম। এটা দিছে
এটা বোঝানোর জন্য দিছে যে আমি বলছিলাম না এই যে এরকম কার্বনেট, তারপর সালফেট, এগুলো এক একটা পরমাণুর মতো কাজ করে। তার মানে এর একটা ইন্ডিভিজুয়াল পরমাণুর মতো কাজ করতেছে এই পরমাণু গুচ্ছটা, এখানে যতগুলো পরমাণু আছে, কিন্তু এরা কাজ করতেছে মাত্র একটা পরমাণুর মতো। এর জন্য এটা বোঝানোর জন্য এটা কি করছে, এখানে একটা ব্র্যাকেট দিচ্ছে। এটা কি বুঝছি সবাই? জি স্যার। আগের গুলোতে কেন দেয় নাই? কারণ দেখো এখানে তো সোডিয়াম দুইটা, এর জন্য দিচ্ছে। আগের গুলাতে দেখো সবগুলাতে একটা একটা করে ছিল, ক্যালসিয়াম একটা, তারপর এই যে পটাশিয়াম একটা, এরকম লাস্টে আরেকটা আছে যে তোমার ফসফরাসের সাথে পি দিয়ে কি বোঝায়? পি দিয়ে বোঝায় হলো ফসফরাস। হ্যাঁ, তো এই ফসফরাসের সাথে যদি চারটা অক্সিজেন যুক্ত হয় তখন সেটা একটা এরকম পরমাণু গুচ্ছ তৈরি করে, সেটা হলো, এটাকে আমরা বলতেছি হলো ফসফেট। এটা আমরা একটু মনে রাখার ট্রাই করব। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে যদি এই ফসফেটটা যুক্ত হয় তাহলে সেটা কি হবে? অ্যালুমিনিয়াম ফসফেট। অ্যালুমিনিয়াম ফসফেট। নামটা হবে অ্যালুমিনিয়াম ফসফেট। তাহলে এই পর্যন্ত দেখো তো, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? না স্যার। আচ্ছা, সবাই পর্যন্ত বুঝছো? অবশ্যই স্যার। তাহলে আমরা এখন নিচে আসি। কি বলছে এখন আমরা দেখবো হলো পরমাণুর কণা। এই যে একটা পরমাণু যে দেখলাম, এর ভিতরে আরো কি কি থাকতে পারে। আমরা তো লাস্টে যে একটা মতবাদ দেখছিলাম, বলতো কার মতবাদ একদম সব শেষে? ডাল্টনের মতবাদ না? ডাল্টনের জি স্যার। পরমাণুবাদ। আচ্ছা, এই ডাল্টনের পরমাণুবাদে আমরা কি তাহলে লাস্টে দেখছি যে এই পরমাণু সমূহ কিন্তু তোমার যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে গঠিত। হ্যাঁ, এই মৌলিক পদার্থ সমূহ যে পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণাতে গঠিত। তো এই পরমাণুগুলোর কিন্তু তোমার এই যে লাস্টে আমরা যেটা দেখলাম সেটা হলো অবিভাজ্য। এই জিনিসটা এখানে ব্যবহার করছি। তার মানে আমরা ফার্স্টে দেখছিলাম হলো, সেখানে দেখো পরমাণু যেটা আছে সেটাকে আমরা ফার্স্টে দেখছিলাম যেটা ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যে না, এই পরমাণুকে আরো ভিতরে ভাঙা যায়। ভাঙলে এর ভিতরে কি পাবো সেটাই আমরা এখন দেখব। ঠিক আছে? জি স্যার। পরমাণু, এই যে একটা পরমাণু থাকে, পরমাণুটা ধরো তোমার এরকম থাকে। এই যে এই যে চিত্রটা দেখতেছো, ভিতরে একটা অংশ থাকে এরকম, এটাকে বলতেছে নিউক্লিয়াস। আর এই যে চারদিকে একটা, এটা হলো একটা কক্ষপথ। হ্যাঁ, মানে যেটার উপর রেখে এই যে ইলেকট্রন, ইলেকট্রন নামক একটা কণা, এই কণাটা এই পথ ধরে ঘুরতেছে। যেমন এটা ধরতে পারো সূর্য, আর এটা ধরতে পারো পৃথিবী, ইলেকট্রনটাকে। তো এই পৃথিবীটা যেমন এই যে সূর্যকে একটা কক্ষপথে, সূর্যকে ঘিরে একটা কক্ষপথে ঘুরতেছে না? এটা জি তো স্যার। জানি। ঠিক সেম ভাবে এই ইলেকট্রনটাও এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর কক্ষপথে ঘুরতে থাকে। এখন এই যে আমাদের পরমাণুগুলো আলাদা হয় কেন? এই যে পরমাণুগুলো আলাদা হয়, এই যে ইলেকট্রনের সংখ্যা, তারপর এই নিউক্লিয়াসের ভিতরে থাকে আরো দুইটা কণা, একটা হলো নিউট্রন আর একটা হলো প্রোটন। আচ্ছা, এই দুইটা কণার সংখ্যা, কোনোটাতে দেখা যায় ইলেকট্রন আছে একটা, নিউট্রন আছে একটা, প্রোটন আছে একটা, আবার কোনো কোনোটাতে দেখা যায় যে সবগুলো দুইটা করে। এখন আমাদের যেটা মনে রাখতে হবে যে সাধারণত একটা পরমাণুতে, একটা পরমাণুতে এই যে ইলেকট্রন, তারপর এই যে প্রোটন, আর একটা আছে হলো নিউট্রন। তাহলে বলো নিউট্রন। তো, আমরা কি দেখলাম? এই যে আমি যদি পরমাণুকে আরো ভাঙি তাহলে ভিতরে আমরা কি দেখতে পারবো? একটা পরমাণুকে ভাঙলে তিনটা নিউটন। কণা দেখতে পারবো। একটা হলো নিউট্রন, ইলেকট্রন, একটা হলো প্রোটন, একটা হলো নিউট্রন। এখন ধরো হাইড্রোজেনের পরমাণুতে কি হয়? ধরো এটা হাইড্রোজেনের পরমাণু, এইটা হলো মাঝখানের ওই নিউক্লিয়াসটা, আর এটা হলো সেই কক্ষপথটা। আর এখানে হলো এই ইলেকট্রনটা ঘুরতেছে, আমি একটু কালার করে দেখাই।
এটা হলো ইলেকট্রনটা। ঠিক আছে, আচ্ছা। এই যে এর ভিতরে কি থাকে, আরো দুইটা কণা থাকে। ঠিক আছে, একটা হলো এই যে প্রোটন, এটাকে পি দিয়ে মনে রাখো, নিউট্রনকে এন দিয়ে, আর ইলেকট্রনকে আপাতত ই দিয়ে মনে রাখো। ঠিক আছে, জি তাহলে স্যার। এই একটা আছে হলো একটা প্রোটন, আর এই কণাটা হলো একটা নিউট্রন, আর এটা হলো একটা ইলেকট্রন। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে একটা পরমাণুতে সাধারণত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সমান সংখ্যক থাকে। তার মানে ইলেকট্রন যদি একটা থাকে, প্রোটন একটা থাকবে, নিউট্রন যদি একটা থাকে, সবই একটাই থাকবে। আচ্ছা, সাধারণত। ঠিক আছে, এক্সেপশন আছে, সেটা আমরা পরে দেখব। আর এই যে তোমার পরমাণু সিরিয়াল, এটা কিভাবে আসলো? এই যে এটা, এই ভিতরে প্রোটনের নিউট্রনটা সবসময় তো ভিতরে থাকে কেন্দ্রে একসাথে। এটাকে আমরা কি বলছিলাম বলতো? নিউক্লিয়াস। নিউটন। নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, নিউটন। হ্যাঁ। তো এই প্রোটন নিউট্রন তোমার কি হয়, একসাথে থাকে। তো এই যে সিরিয়ালটা আসছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম আরো আছে। তো এটা কিভাবে আসছে? হিলিয়ামে কি হয়, প্রোটন সংখ্যা, পরমাণুতে প্রোটন সংখ্যা একটা, হিলিয়ামে প্রোটন সংখ্যা হলো দুইটা, লিথিয়ামে প্রোটন সংখ্যা তিনটা, বেরিলিয়ামে প্রোটন সংখ্যা চারটা। এইভাবে সিরিয়ালটা আসছে। সবাই কি বুঝতে পারছি কিভাবে আসছে? অবশ্যই স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে তাহলে এইখানে বলতো, নর্মালি হাইড্রোজেনের যদি একটা প্রোটন থাকে, নিউট্রনও কয়টা থাকবে? একটা। ইলেকট্রনও কয়টা থাকবে? একটা, সাধারণত। তারপর হিলিয়ামের ক্ষেত্রে কি, দুইটা প্রোটন থাকলে দুইটা ইলেকট্রন, দুইটা নিউট্রন, এরকম ভাবে চলবে। এখন এই যে ওভারঅল যে পরমাণুটা আছে, এটা তো ধরো নিউক্লিয়াস, আর এটা হলো ইলেকট্রন। এই ইলেকট্রনটা হয় কি, নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়, মানে মাইনাস। আর এই যে এখানে দুইটা কণা থাকে, একটা হলো প্রোটন, আর একটা হলো ধরো নিউট্রন। প্রোটনটা কি হয়, এই যে পি, পি দিয়ে মনে রাখতে পারো পজিটিভ। আর নিউট্রন, নিউট্রন দিয়ে মনে রাখতে পারো নিউট্রাল। নিউট্রাল মানে কি, কোনো চার্জ নাই, নিরপেক্ষ। ঠিক আছে, জি স্যার। তাহলে আমি একটু আগে তোমাদেরকে বললাম, এই যে ধরো একটা, ধরো হিলিয়াম নিয়ে চিন্তা করি, হিলিয়ামের মধ্যে কিরকম থাকবে? এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসে ধরো আমি একটু কালার দিয়ে আঁকাই। এই কালারটা ধরো হলো প্রোটন, আর এটা ধরো নিউট্রন, নিউট্রন দিলাম সবুজ। এই পুরাটা হলো নিউক্লিয়াস। আর এর চারপাশে যে একটা কক্ষপথ থাকবে, এই কক্ষপথে তোমার ধরো দুইটা ইলেকট্রন তাহলে থাকবে, যেহেতু হিলিয়াম, হিলিয়ামের সবকিছু দুইটা দুইটা থাকবে। বুঝছি স্যার। হ্যাঁ, এখন এই ওভারঅল যে পরমাণুটা আছে, এটার কি কোনো চার্জ থাকবে? স্যার আর কি? চার্জ, এই যে ওভারঅল যে একটা পরমাণু হিলিয়ামের, হ্যাঁ এই একটা পরমাণুতে চার্জ কি পাবো আমরা? পজিটিভ চার্জ পাবো নাকি নেগেটিভ চার্জ পাবো, নাকি কোনো চার্জই পাবো না? স্যার, দুইটাই পাবো স্যার, পজিটিভ পাবো আর মাইনাস পাবো। হ্যাঁ, আমরা যদি ভাঙি, যদি এই পরমাণুটাকে ভাঙি, তখন কণাগুলো আলাদা করলে এই যে ইলেকট্রনের জন্য নেগেটিভ পাবো, আর এই প্রোটনের জন্য আমরা কি পাবো? পজিটিভ। কিন্তু পজিটিভ পাবো। ধরো দুইটা পজিটিভ, এখানে দুইটা ইলেকট্রন আছে, তার মানে দুইটা আমরা নেগেটিভ পাইতেছি, তাই না? আবার এই যে জি দুইটা স্যার। প্রোটন আছে, দুইটা প্রোটনের জন্য দুইটা পজিটিভ পাইতেছি। আর এই ও, নিউট্রনেরটা আমি বললাম না কেন, কারণ নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে এই দুইটা কাটাকাটি হয়, এটার একটা চার্জ জিরো হয়ে যাচ্ছে না? দুইটা পজিটিভ আর দুইটা যদি নেগেটিভ থাকে। জি স্যার। তাহলে আমরা যদি একটা পরমাণু নর্মালি চিন্তা করি, একটা পরমাণুর কোনো কি থাকবে না, চার্জ থাকবে না। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা। হ্যাঁ, আসলে এখন দেখি আমরা বইয়ে কি বলছে, যে এই যে ওই, এই তো হয়, যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে কোনো জিনিসকে তার আকারের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বড় করে দেখা যায়। এটা আমরা জানি যে মাইক্রোস্কোপ দিয়ে কোনো একটা জিনিসকে অনেক বড় করে দেখা যায়। তো ডাল্টনের পরমাণু মাধ্য অনুযায়ী পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে আর ভাঙা যায় না।
ডাল্টনের এই মতটি অনেক দিন ধরে সবাই সমর্থন করলেও এই যে পরে যে কি প্রমাণিত হয়েছে যে পরমাণুকে ভেঙে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা যায়, একটু আগে আমরা দেখলাম সেই কণাগুলা কি পরমাণুকে ভেঙে আমরা কয়টা কণা পাইতে পারি বলতো, কয় ধরনের? 3টা কণা পাওয়া যায়। তিনটা। একটা হলো ইলেকট্রন, একটা প্রোটন, হলো প্রোটন। আর একটা হলো নিউট্রন। ঠিক আছে। এখন আধুনিক গবেষণায় কি প্রমাণিত হয়েছে যে পরমাণুর যে কেন্দ্রে মানে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে কি কি থাকে আমরা দেখলাম, নিউট্রন, প্রোটন। আর এই কেন্দ্রের যে চারদিকে কি করে, এই যে বৃত্তাকার যে কক্ষপথটা আছে, এই কক্ষপথে কি ঘুরতে থাকবে, ইলেকট্রন। সাধারণত এই যে আমি কি বলছি তোমাদের, একটা পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন আর প্রোটন থাকে। নিউট্রনটা কি হয়, অনেক সময় ডিফারেন্ট থাকে নিউট্রন, কিন্তু সাধারণত নিউট্রনও সমান থাকে। তার মানে সাধারণত যদি বলতে চাও যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটাই সমান থাকে। কিন্তু তোমার অনেক সময় দেখা যায় কি, এই যে এই নিউট্রনের তো কোনো চার্জ নাই, তাহলে এটা যদি একটা বেশিও থাকে বা একটা যদি কমও থাকে, ওভারঅল পরমাণুর কি কোনো চার্জ চেঞ্জ হয়ে যাবে বলো তো? স্যার কি বলছেন? এই যে কেন্দ্রে তো ধরো আমাদের একটা পরমাণুতে দুইটা যদি ইলেকট্রন থাকে, দুইটাই প্রোটন থাকবে, তাহলে চার্জটা সমান হয়ে যাচ্ছে, যে দুইটা নেগেটিভ চার্জ দুইটা পজিটিভ চার্জ। এখন যদি নিউটন আমাদের তিনটা থাকুক বা একটা থাকুক, এটা কি কোনো ফ্যাক্ট ফেলতেছে চার্জের ক্ষেত্রে পরমাণুর? স্যার না, স্যার নিরোধ নিরপেক্ষ। হ্যাঁ, নিরপেক্ষ, ভেরি গুড। তো অনেক সময় দেখা যায় কি, এই নিউট্রনটা একটি মৌলের বিভিন্ন পরমাণুতে নিউট্রনটা বিভিন্ন রকম হইতে পারে, সেটা হলো এক্সেপশন। যেমন এই দেখো যে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে অনেক সময় কি দেখা যায় যে কোনো নিউট্রন থাকে না, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ভাঙলে এর কেন্দ্রে একটা প্রোটন আর বাইরে একটা ইলেকট্রন পাওয়া যায়। আবার হাইড্রোজেনের আরেকটা পরমাণু আছে, আমি তোমাদেরকে বলি। দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে তিন ধরনের পরমাণু পাওয়া যায়। তো আমরা কি জানিছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে সবসময় প্রোটন আর ইলেকট্রন এটা সবসময় সমান থাকবে, তাই না? জি স্যার। এই প্রোটন একটা ইলেকট্রন। এক সময় দেখা যায় যে এখানে জিরোটা নিউট্রন, এক সময় দেখা যায় যে এখানে একটা নিউট্রন, আর একটা দেখা যায় যে দুইটা নিউট্রন। তো হাইড্রোজেনের এরকম তিন ধরনের পরমাণু দেখা যায়। তো সব জায়গায় কি সমান থাকবে, এই পজিটিভ প্রোটন আর নেগেটিভ ইলেকট্রন। বুঝছি স্যার। আচ্ছা। আর এই যে অক্সিজেনের পরমাণুতে কি আছে, যে অক্সিজেনের পরমাণুর কেন্দ্রে আটটা প্রোটন, আটটা নিউট্রন, আর বাইরে কি আটটা ইলেকট্রন থাকে। তার মানে অক্সিজেনের পরমাণুতে সব সমান। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত কি, আগে বলো তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে নাকি? স্যার নেই। আচ্ছা, যদি না থাকে আমরা লাস্টের টপিকটা দেখি কি বলছে, যে সার্বজনীন দ্রাবক হিসেবে পানির পানির ব্যবহার। ব্যবহার। সার্বজনীন দ্রাবক পানিকে কেন বলছে, কারণ এটা হইলো তোমার বিভিন্ন যে জৈব পদার্থ আছে আবার অজৈব, এটা দুই ধরনের দ্রবকেই নিজের মধ্যে দ্রবীভূত করতে পারে। দ্রবীভূত করতে পারে বলতে, আমি যদি পানির সাথে জৈব কোনো পদার্থ মিশাই, সেটাকেও দেখবা সে নিজের মধ্যে মিশাই ফেলছে। আবার যদি অজৈব কোনো পদার্থ মিশাইতে চাই, সেটাও সে নিজের মধ্যে দ্রবীভূত করে ফেলছে, যেটা অন্য কোনো দ্রাবক পারে না, শুধুমাত্র পানি পারে। এর জন্য একে কি বলা হয়েছে, সার্বজনীন দ্রাবক। আচ্ছা, এখন আমরা দেখি যে পানি বাস্তবে সার্বজনীন দ্রাবক কিনা। একটা পরীক্ষা দিচ্ছে, এটা তুমি দেখলে বুঝতে পারবা যে সার্বজনীন কি করতে বলছে। আমি একটা পানি নিব, টেস্ট টিউব নিব, আর বিভিন্ন পদার্থ নিব। একটা হলো খাবার লবণ, আর একটা হলো খাবার সোডা বা বেকিং সোডা। বেকিং সোডা তো তোমরা কি চিনো? জি স্যার। স্যার বেকিং পাউডার। হ্যাঁ, ওইটাই। তারপর আছে টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি, চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ। গ্লুকোজ বলতে চিনি আর কি, গ্লুকোজ আচ্ছা। আলাদাও পাওয়া যায়। আর চিনিকেও আর কি গ্লুকোজই বলা যায়। এই গ্লুকোজ দেখবে আলাদা করেও কিনতে পাওয়া যায়। তো কি করব আমি, এই যে টেস্ট টিউব আছে, এরকম টেস্ট টিউবে 5 মিলিলিটার পানি নিব। ফার্স্টে কিছু খাবার লবণ যোগ করব, তারপর কি করব, কিছুক্ষণ নাড়াবো। নাড়ানোর পরে কি দেখবো, যে পানির মধ্যে তো লবণ দ্রবীভূত হয়ে যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, একইভাবে আমরা এই পানিটা ফেলে দিয়ে
তারপর কি করব, এই যে একবার পানির মধ্যে আবার খাবার সোডা নিব, ঝাঁকাবো, দেখবো যেটা মিশে গেছে। এভাবে এই যে টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি, চিনি, যতগুলো পদার্থ এখানে আছে সবগুলো আমরা কি করব, আস্তে আস্তে যদি মিশাই তখন কি দেখবো যে প্রত্যেকটাই দ্রবীভূত হচ্ছে। তো প্রত্যেকটাই যদি দ্রবীভূত হয়, এখানকার মধ্যে খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সোডা, সরি টেস্টিং বিট লবণ, ফিটকিরি, এগুলো হলো অজৈব পদার্থ। বাকি যে যে চিনি, ভিনেগার, স্পিরিট, গ্লুকোজ, এরা হলো জৈব পদার্থ। তাহলে আমরা কি দেখলাম যে জৈব পদার্থের সাথেও পানি মিশ্রিত হচ্ছে, আবার অজৈব পদার্থের সাথেও পানি মিশ্রিত হচ্ছে। তার মানে এই পানি জৈব আর অজৈব পদার্থ দুইটাকেই দ্রবীভূত করতে পারতেছে। এর জন্য আমরা পানিকে কি বলবো, সার্বজনীন দ্রাবক। সবাই কি বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তোমাদের এই চ্যাপ্টার এই পর্যন্তই ছিল। তো তোমরা আহ দেখো তো এই চ্যাপ্টারের মধ্যে একটু একবার চোখ বোলাও যে কোনো জায়গায় বুঝতে কি কোনো অসুবিধা আছে নাকি, অথবা আরেকবার বললে সুবিধা হইতো, বা কোনো প্রবলেম ফেস করতেছো নাকি, কোনোটাই বুঝতে অসুবিধা। আমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, তো আমাকে বলো, খুঁজে বলো, সমস্যা নেই। আর স্যার ডাল্টনের মতবাদটা একটু বোঝাবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, ডাল্টনের মতবাদ। তো 1803 সালে আমাদের জন ডাল্টন নামে একজন কি ইংরেজ বিজ্ঞানী কিছু এই যে পরমাণু নিয়ে যে বিভিন্ন জন মতবাদ দিছিল, কেউ বলছিল যে অবিভাজ্য, কেউ বলছিল যে এটা আরো ভাঙা যায়, এগুলো নিয়ে তিনি আরো বেশ কয়েকটা মতবাদ দেয়, বেশ কয়েকটা পয়েন্ট বলছে তার। এইগুলাই হলো ডাল্টনের কি বলছে, এই যে পয়েন্ট গুলো আছে, যে মতবাদ গুলো আছে, এগুলাই একত্রে ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। তো এইখানে উনি কি বলছে যে মৌলিক পদার্থ সমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এটা তো আমরা জানি। যে উনি তখন ভাবছিল কি, যে মৌলিক পদার্থ সমূহ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আছে এগুলোর নাম হলো পরমাণু, তার মানে পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এটা হলো গেল ফার্স্টের পয়েন্ট। তো এই কথাটা কিন্তু আমাদের ডেমোক্রিটাসও বলছিল, এটা আসছে ডেমোক্রিটাস থেকেই বলা যায়। আরেকটা কথা কি বলছে, এই যে একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। তার মানে যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি, এর মধ্যে তো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা পরমাণু আছে, এই প্রত্যেকটা পরমাণুই একই রকম হবে। তার মানে প্রত্যেকটা পরমাণুর দেখা যাবে যে দেখো ইলেকট্রন প্রোটন কিন্তু সবগুলারই সমান, একটা 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 করে। এমন কিন্তু নাই যে এই পরমাণুর এটা একরকম, এটা আর একরকম, এটা আর একরকম। ঠিক আছে, এটাই বলছে ডাল্টন। আবার কি বলছে, যে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর আকার, ভর, ধর্ম ভিন্ন ভিন্ন। তার মানে হাইড্রোজেনের সাথে যদি আমি হিলিয়ামের চিন্তা করি, হিলিয়ামের পরমাণুর সাথে হাইড্রোজেনের পরমাণুর কিন্তু মিল থাকবে না, কারণ এটার প্রোটনও বেশি, এটার চেয়ে ইলেকট্রনও বেশি। আবার অন্য এইসব কণা বেশি থাকায় এটার আকার, তারপরে যে ভর, যেহেতু কণা বেশি তার মানে হিলিয়ামের ভরটাও বেশি হবে, ধর্ম, এগুলাও ডিফারেন্ট হয়। আবার এটা কি বুঝছি সবাই? সবাই কি যে কোশ্চেনটা করছিল সে কি বুঝতেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা বলছে যে যৌগিক পদার্থ সমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। এটা তো একদম নর্মাল জিনিস যে যৌগিক পদার্থতে একটার বেশি মৌলিক পদার্থ থাকবে। কারণ একটাই যদি মৌলিক পদার্থ থাকে, হাইড্রোজেনের সাথে যদি হাইড্রোজেনে যুক্ত হয়, সেটা তো আর যৌগিক পদার্থ হইতেছে না, এটা তো মৌলিক পদার্থ হয়ে যেতেছে, কারণ এখানে দুইটাই হাইড্রোজেন। তার মানে যখন এই যে সোডিয়াম ক্লোরাইড এরকম একটার অধিক, এখানে যেমন দুইটা আছে, দুইটা যদি মৌলিক পদার্থ বা এর চেয়ে বেশি হইতে পারে মৌলিক পদার্থ যখন যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায়, যৌগিক পদার্থ। আচ্ছা, তারপর কি বলছে, যে একটা রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহের সৃষ্ট বা ধ্বংস হয় না। আচ্ছা, সৃষ্টি বা ধ্বংস হয় না, এরা কি হয়, শুধু একে অপরের সাথে যুক্ত হয় এবং একে অন্য থেকে আলাদা হয়। তার মানে রাসায়নিক বিক্রিয়া কি হয়, এই যে যেমন পানি গঠন হইতেছে, পানি গঠন হওয়ার সময় হাইড্রোজেনের সাথে অক্সিজেন পরমাণু খালি যুক্ত হয়, ঠিক আছে, কিন্তু এইটা আর এইটা দুইটা কিন্তু একসাথে মিশে কোনো আলাদা নতুন কোনো পরমাণু কিন্তু গঠন করতেছে না। হাইড্রোজেন হাইড্রোজেনের মতো আছে, অক্সিজেন অক্সিজেনের মতো আছে, এটা খালি পরস্পরের সাথে যুক্ত থাকতেছে। এটাই বলছে, বুঝছো?
জি স্যার। দেখো তো আর কোনো কোশ্চেন আছে নাকি? চ্যাপ্টারটা শেষ তো তো তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে চ্যাপ্টারে তাহলে বলতে পারো, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে সেটা বলো, সমস্যা নেই। যে কোনো কিছু বুঝতে পারো না আর সামথিং। প্রশ্ন তো নেই। আচ্ছা, বাকি কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু বুঝতে পারো নাই? সবাই কি সব বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, তোমরা যেতে পারো আর কি।